আজকের প্রোগ্রামে উপস্থিত পার্টিসিপেন্ট বৃন্দ এবং আজকের আয়োজক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আমি এখন হসপিটালে, আসলে আমার আরো কিছু পেশেন্ট রয়ে গেছে, আসলে শেষ করতে পারিনি, এজন্য একটু দেরি হয়ে গেল। আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে কি কার্ডিওমায়োপ্যাথিস। তো কার্ডিওমায়োপ্যাথিস এর বা কার্ডিওমায়োপ্যাথির যে পেশেন্টগুলো আমরা চেম্বারে মোস্টলি পেয়ে থাকি, সেই পেশেন্টগুলো কি নিয়ে আসে, আমরা তাদেরকে কিভাবে ইভ্যালুয়েট করব এবং ট্রিটমেন্ট কি হবে চেম্বার ওরিয়েন্টেড, সেই বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি যতটুকু পারি একটু আলোচনা করব। সো কার্ডিওমায়োপ্যাথিস এর একটু বেসিক মধ্যে হচ্ছে কি আমাদের যেটা কার্ডিওমায়োপ্যাথি জিনিসটা কি। বেসিক্যালি কার্ডিওমায়োপ্যাথিটা আসলে হেরিডিটরি ডিজিজ, কার্ডিয়ামের যেটা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিসফাংশন হয়ে থাকে, এবং মোস্ট অফ দ্য কেজে হচ্ছে কি অ্যাসোসিয়েটেড ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং ডাইলেটেড রিলেটেড হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনফেকশন এবং অ্যাসোসিয়েটেড সেকেন্ডারি কজের কারণেও কার্ডিওমায়োপ্যাথি পেয়ে থাকি। কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে আমরা মূলত কার্ডিওমায়োপ্যাথিকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি প্রাইমারি কার্ডিওমায়োপ্যাথি আর সেকেন্ডারি কার্ডিওমায়োপ্যাথি। স্ক্রিনটা ফুল স্ক্রিন, একটু ফুল স্ক্রিন দেন। ফুল স্ক্রিন কি যায় না? জি না, তো ফুল স্ক্রিন দেওয়া হয়েছে আমাদের এখানে। আমার এখানে কিন্তু ফুল স্ক্রিন শো করছে। আমার এখানে কিন্তু ফুল স্ক্রিন শো, এমনি ফুল স্ক্রিন হচ্ছে আমাদের ওখানে? জি না, হয় নাই, এটা হাফ স্ক্রিন হয়ে গেছে। স্লাইড শোতে দিতে পারেন। না, স্লাইড শোতে গিয়ে তো আমি তো স্লাইড শোতে গিয়ে যখন দিলাম সেক্ষেত্রে, আচ্ছা আমি একটা অপশন দেখি সেক্ষেত্রে কি করা যায়। মতো একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন। যে এখন বড় হয়েছে। এখন এখন না ভাই, পুরো স্ক্রিনে আসে নাই, ওটা স্লাইড শোতে দিলে যেরকম আসে ওরকম না আর কি, ওই সবগুলা স্লাইডই দেখা যাচ্ছে বাম পাশে। বুঝতে পারছি আসলে। আমার এই ইয়াতে কিন্তু স্লাইড শো যখন দিই তখন হচ্ছে ফুল স্ক্রিন হয়, বাট আপনাদের কোনো হচ্ছে না কেন সেটাই ইস্যু আর কি। ফুল স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। হ্যাঁ সেটাই, আমার এখানে এই এখন দিলে যে জায়গায় দিলে হচ্ছে ফুল স্ক্রিনটা হয়, আমার এখানে আসছে ফুল স্ক্রিন, বাট আপনাদের কোনো হচ্ছে না, সেটাই চিন্তা করছে ঘটনা কি। স্যার নিচে যে অপশনটা ক্লিক করেছেন তার পাশে একটা বইয়ের মতো অপশন আছে, ওইটাতে ক্লিক করতে হবে। দেখি তাহলে। আচ্ছা এটা, হ্যাঁ 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 ওইটাতে, হ্যাঁ এখন এবার হচ্ছে? হয়েছে। জি, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে কার্ডিওমায়োপ্যাথি, সরি ইন্টারাকশন করার জন্য। কার্ডিওমায়োপ্যাথি বেসিক্যালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কার্ডিয়াক হেরিডিটরি কিছু ডিজিজ, যেটা মায়োকার্ডিয়ামের সাথে রিলেটেড এবং অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিসফাংশন হয়, এবং এটা মোস্ট লাইকলি আমরা জেনেটিক্যাল কজের কারণে হয়ে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সেকেন্ডারি এটিওলজি আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা কার্ডিওমায়োপ্যাথিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কার্ডিওমায়োপ্যাথি, একটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি প্রাইমারি কজ, যেটা হচ্ছে কি মোস্ট লাইকলি জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে হয়। এটার সাথে অ্যাসোসিয়েট হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এবং রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি। আর সেকেন্ডারি অনেকগুলো কজ, ইনফেকশন, মেটাবলিজম, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণে আমরা মোস্টলি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি পেয়ে থাকি। এবং অ্যাকর্ডিং টু দা এসিসি এবং আহা ক্লাসিফিকেশন বলা হচ্ছে যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এবং রাইট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, যেমন হচ্ছে কি আপনার এই লং কিউটি সিনড্রোম, ব্রুগারা সিনড্রোম, মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথিস, এগুলো তো মোস্টলি যে কার্ডিওমায়োপ্যাথিটা হয় সেটা হচ্ছে জেনেটিক্স রিলেটেড। আর ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং রেস্ট্রিক্টেড কার্ডিওমায়োপ্যাথি দুই কারণে হয়ে থাকে, অনেক সময় একুয়ার কারণে হয়, অনেক সময় জেনেটিক্যাল কারণে হয়।
আর অ্যাকোয়ার্ড ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আমরা অনেক সময় পাই, বিশেষ করে আমরা কোভিডের সময় পেয়েছিলাম মায়োকার্ডিটিস রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি। অনেক পেশেন্ট যারা স্ট্রেস রিলেটেড টাকাসুবো কার্ডিওমায়োপ্যাথি আমরা পেয়ে থাকি, শুধুমাত্র এপিক্যাল রিজিয়নটা হচ্ছে কি এনিউরিজম হয়ে যায়। আর খুব কমনলি আমরা পেরিপার্টাম পিরিয়ডে আমরা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি পেয়ে থাকি। আর যেসব পেশেন্ট লং টার্ম টেকিকার্ডিয়া থাকে তাদের ক্ষেত্রে টেকিকার্ডিয়া ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি আমরা পেয়ে থাকি। সরি বারবার মানে স্লাইডটা ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো এরপর আসলে হচ্ছে কি আমাদের মোস্টলি আমরা যেগুলো এনকাউন্টার করি আমাদের চেম্বারে সেগুলো হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি আর হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। খুব রেয়ার কেসে দেখা যায় 1 লাখ বা 10,000 একজন এডমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি আমরা পেয়ে থাকি। সো ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি এই দুটো রিলেটেড আমি একটু আলোচনা করব। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে ডাইলেটেশন এবং ইম্পেয়ার হচ্ছে কি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা ইম্পেয়ার হয়, মোস্টলি লেফট ভেন্ট্রিকল হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা বোথ ভেন্ট্রিকলের এই প্যাথোলজি পেয়ে থাকি। হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথিতে লেফট অথবা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি হয়, মোস্ট ওপেনলি অ্যাসিম্পটোমেটিক থাকে। পেশেন্ট যখন ডিসনিয়া বা সিনকোপ নিয়ে আমাদের কাছে প্যালপিটেশন নিয়ে আসে, ইকু করতে গিয়ে সেক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল আমরা ফাইন্ড আউট করি হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি। আর রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি মোস্ট লাইকলি আমাদের কাছে আসে হচ্ছে কি খুব রেয়ার কেসে আমরা পাই, অনেক সময় এক্সক্লুশন ক্রাইটেরিয়া হিসেবে আমরা রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি পেয়ে থাকি। আমরা সবাই জানি অ্যামাইলোসিস, সার্কোইডোসিস, এসব ক্ষেত্রে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিটা হয়ে থাকে। তো প্রোগ্রেশন যদি হিসাব করি যে প্রোগ্রেসিভ পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথির প্রোগ্রেশনটা খুব ভালো, অর্থাৎ রিকারেন্ট রেট অর্থাৎ রিকারেন্ট টু সার্ভাইভাল রেটটা কম্পারেটিভ ইডিওপ্যাথিক কার্ডিওমায়োপ্যাথি অথবা কার্ডিওমায়োপ্যাথি ইন এইচআইভি পেশেন্টের তুলনায় পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথির ইমপ্রুভমেন্ট রেটটা অন্য যে কোনো কার্ডিওমায়োপ্যাথির তুলনায় কম্পারেটিভ অনেক ভালো। এবং ইনফেকশন রিলেটেড এর মধ্যে এইচআইভি রিলেটেড যে কার্ডিওমায়োপ্যাথি হয় সেটার আউটকাম খুবই পুয়ার এবং মোস্ট অফ দ্য কেসে পেশেন্ট ডেড হয়। সো ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ডাইলেটেশন হয়ে যায় এবং ইম্পিয়ার কন্ট্রাকশন, হার্টের মায়োসাইট গুলো কন্ট্রাকশনের ক্যাপাসিটি কমে যায়, সিস্টোলিক ফাংশনটা রিডিউস করে এবং উইদাউট পেশেন্ট আমাদের কাছে হার্ট ফেলিউর নিয়ে আসে। সো এটা কেন হয়? মায়োকার্ডিয়াল ড্যামেজ এবং মাল্টিপল এটিওলজি অ্যাসোসিয়েটেড থাকে এবং মোস্ট অফ দ্য কেসে এটা ইডিওপ্যাথিক হয়, অর্থাৎ আন্ডারলাইং কোনো কজ আমরা পাই না। এটা স্যার সাধারণত কত এজে অ্যাপিয়ার করে? ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আসলে যেটা বললাম যে দুটা ওয়ে, একটা হচ্ছে কি আমরা যদি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ডিউরিং প্রেগনেন্সির সাথে পেতে পারি সেটা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ডিউরিং ইনফেকশন, অর্থাৎ একটা পেশেন্ট আমাদের কাছে নিউমোনিয়া নিয়ে আসলো সাথে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, সো এটা নিউমোনিয়ার সাথে বা আদার সেকেন্ডারি ভাইরাল ব্যাকটেরিয়াল কজের সাথে, যেমন আমি নিচে বললাম যে ভাইরাল কজ ব্যাকটেরিয়াল কজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। অনেক সময় পেশেন্ট দেখা যায় লং টাইম অ্যালকোহলের হিস্ট্রি থাকে, পেশেন্ট আমাদের কাছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসে, সেক্ষেত্রে কজগুলো, অর্থাৎ আমরা যখন কোনো পেশেন্ট ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আমরা ইকুতে ডায়াগনোসিস হবে তখন এই জিনিসগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। পেশেন্টের কোনো ইনফেকশন, রিসেন্ট কোনো ইনফেকশনের সোর্স আছে কিনা, পেশেন্টের কোনো অ্যালকোহল অ্যাবিউজের হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের অকুপেশনটা কি ছিল, পেশেন্ট কোনো মেটাবলিক কজ আছে কিনা, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ফিব্রোসাইটোমা, অ্যাক্রোমেগালি, কোনো নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি আছে কিনা, এগুলো ইভ্যালুয়েশন করতে হবে। বাট মোস্ট অফ দ্য কেসে এগুলো কিছুই থাকে না, সেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। ইডিওপ্যাথিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি মেল ফিমেল সবার ক্ষেত্রে হয়, বাট এটার ক্ষেত্রে কোনো এজ ডিমার্কেশন নাই। বাট আমরা আমাদের চেম্বারে যেগুলো পেয়ে থাকি মোস্ট অফ দ্য কেসে মিডল টু লেট এজ, আর্লি এজে আমরা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি একেবারে পাই না, শুধুমাত্র প্রেগনেন্সির ক্ষেত্রে। প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড প্রেগনেন্সিতে আমাদের অনেক সময় পেশেন্ট পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে। আদারওয়াইজ যেসব ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি পেয়ে থাকি মোস্ট অফ দ্য সেকেন্ড এবং থার্ড স্টেজে গিয়ে বা সেকেন্ড এবং থার্ড ডিকেটে গিয়ে মোস্টলি হয়ে থাকে। সেলেনিয়াম ডেফিসিয়েন্সি থেকে হতে পারে ডাইলেটেড এই যে কার্ডিওমায়োপ্যাথি। আমরা সেলিনিয়াম কিন্তু লেখা আছে, থেলিয়াম, সেলিয়াম, ক্যারোটিন, এগুলো কিন্তু এই আমাদের এই নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির মধ্যে আছে। এবং যেসব পেশেন্ট পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হয় তাদের ক্ষেত্রে আমরা মোস্টলি ধরে রাখি হচ্ছে কি সেলিয়াম ডিফিসিয়েন্সি, বাট আসলে আন্ডারলাইং কজটা ইভ্যালুয়েশন করা খুব ডিফিকাল্ট। তার কারণে আমরা যেসব পেশেন্ট দেখা যায় হচ্ছে কি আমাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আছে তাদের একটা ট্রিটমেন্ট হিসেবে কিন্তু আমরা ভিটামিন বা সাপ্লিমেন্ট গুলো আমরা দিয়ে থাকি। এটা স্যার কতদিন পর্যন্ত দেন? এটা আসলে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট গুলো ট্রিটমেন্ট করার ক্ষেত্রে হচ্ছে কি আমরা যেসব পেশেন্টকে আমরা ট্রিটেড করা হচ্ছে কি আমরা
3 মাস অন্তর অন্তর হচ্ছে কি আমরা ইকো ফলো আপ করি, যে তার আউটকাম কি, তার সিমটোমেটিক ফলো আপ করা হয় 1 মাস পর পর। আমরা তার সিমটম কতটুকু রিজলভ হচ্ছে, তার ক্লিনিক্যাল স্ট্যাটাস, ফিজিক্যাল স্ট্যাটাস কতটুকু ইমপ্রুভ হচ্ছে, এবং ইকোকার্ডিওগ্রাফি তার ইজেকশন ফ্র্যাকশনটা কিরকম রেসপন্স হচ্ছে সেটা আমরা ইভ্যালুয়েশন করি। ইভ্যালুয়েশন করে বলা হচ্ছে যে ইজেকশন ফ্র্যাকশন আপ টু 55 এর উপর না হওয়া পর্যন্ত এই ফেলিউরের ডাইরেক্ট কার্ডিওমায়োপ্যাথি ট্রিটমেন্ট কন্টিনিউ করি। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে মোর সুপার 4 যেটাকে বলা হয়, যে 4টা ড্রাগ, একটা হচ্ছে বিটা ব্লকার, আমি এগুলো আসলে পরে আসতেছি, এই ড্রাগগুলো 4টা ড্রাগ আমরা কন্টিনিউ করি। শুধুমাত্র এখন যেটা বলা হচ্ছে অ্যান্টেস্টোয়া আর নিজেন বাল সার্টেন সেকোবিট্রান, সেটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন 40 এর উপরে চলে গেলে এটা আর ইউজ করা হয় না। সেক্ষেত্রে এম্পাগ্লিফোজিন যে ওষুধটা সেটা কন্টিনিউ করা হয় আপ টু 55 পর্যন্ত ইজেকশন ফ্র্যাকশন। অর্থাৎ নর্মালাইজ হওয়ার পরও এম্পাগ্লিফোজিনটা ইউজ করার নতুন জাস্ট রিসেন্ট যে গাইডলাইন সেই গাইডলাইন বলা হয়। এটা একটু হয়তো পরে আসবে আরো ডিটেলস। এখানে হচ্ছে কি এটিওলজি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর ইনফেকশন স্যার রিলেটেড এখানে মধ্যে হচ্ছে কি ভাইরাল কক্স যে বলছেন, হুম ভাইরাল কক্সা কি ভাইরাস, যে এটা কিভাবে কার্ডিওমায়োপ্যাথি করে? ভাইরাল কজের কক্সাসি ভাইরাস, আসলে ভাইরাস গুলো কিভাবে করে, যেভাবে ব্যাকটেরিয়া গুলো করে, মানে ব্যাকটেরিয়া মায়োকার্ডাইটিস যেটা হয় সাইটোকাইন রিলেটেড মোস্টলি হয়। এখন সাইটোকাইন তো যে জিনিসটা হয় সাইটোকাইন, যে আমি প্রথম একদম শুরুর দিকে বলছিলাম কি কি সাইটোকাইন হচ্ছে কি মায়োপ্যাথি করে, মাসল মানে কার্ডিওমায়োসাইটের ইনজুরি করার জন্য যেই সব সাইটোকাইন গুলো রিলিজ করে সেই সাইটোকাইন গুলো মোস্ট অফ দা কেজে করে, মোস্ট অফ দা কেজে করে না। বাট কক্সাকি ভাইরাস কিভাবে করতেছে বা আদার ব্যাকটেরিয়া গুলো কিভাবে মাইসার ড্যামেজ করতেছে, এটা কিন্তু একটা গ্রে জোন আর কি ধরতে গেলে। হ্যাঁ, মানে আন্ডারলাইং কজ ইভালুয়েশন করা খুব ডিফিকাল্ট। তবে এটা জাস্ট এতটুকু মানে অ্যাসেসমেন্ট করা গেছে যে ভাইরাস, যে সব ভাইরাস বা ব্যাকটেরিয়া সাইটোকাইন রিলিজ করে, ইন্টারলিউকিন রিলিজ করে, সেই ইন্টারলিউকিন রিলেটেড মায়োকার্ডাইটিস করে। যা আমরা সবাই জানেন যে আমরা কোভিডের সময় ইন্টারলিউকিন 6 নিয়ে অনেকগুলো কথা বলছিল, দেখা যাচ্ছে যাদের ইন্টারলিউকিন 6 এর মাত্রা অনেক বেশি ছিল তাদের মায়োকার্ডাইটিস চান্স অনেক বেশি। এটা কিন্তু একটা স্টাডিও করা হয়েছে। হ্যাঁ, তো ইন্টারলিউকিন 6 কিভাবে কি বলে আপনার মায়োসাইট ড্যামেজ করতেছে, মায়োসাইটিস করতেছে, সেটা তো পুরো মলিকুলার লেভেলের কথাবার্তা বা কিভাবে তার ইনজুরিটা হয় সেই বিষয় নিয়ে আমি এখানে আসলে ওভাবে আলোচনা করি। জাস্ট মানে কি বলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ইনডিউস যে কেমোসাইট বা ইন্টারলিউকিন বা সাইটোকিনগুলো রিলিজ করে, সেগুলো হচ্ছে কি মায়োসাইটিস করার জন্য মূল রোলটা প্লে করে। আর এখানে বলা হচ্ছে যে অ্যালকোহল রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি, অ্যাকুট ভাইরাল মায়োকার্ডিটিস, এগুলো নিয়ে একটু বলা হচ্ছে, বাট এগুলো খুব রেয়ার, আসলে আমরা পাই না, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে কোরিলেশন বের করা খুব ডিফিকাল্ট। আর ফ্যামিলিয়াল ক্ষেত্রে যেটা আমরা ইডিওপ্যাথিক বললাম, যে সেটা 30% ক্ষেত্রে কিন্তু ইডিওপ্যাথিক হয়, এবং সেটা হচ্ছে কি ফ্যামিলিয়াল কিছু লিঙ্ক থাকে, এবং মোস্ট অফ দ্য কেসে দেখা যায় হচ্ছে কি এটার কন্ট্রাক্টিলিটি বা ট্রিটমেন্ট করে রেসপন্সটা অনেক ভালো রেসপন্স হয়, অর্থাৎ ট্রিটমেন্ট করে রেসপন্সটা অনেক ভালো ইডিওপ্যাথিকের ক্ষেত্রে। এখানে ডায়াগনস্টিক ক্যারেক্টারে বলা হচ্ছে যে পেরিপার্ডাম কার্ডিওমায়োপ্যাথি, সেক্ষেত্রে দেখা যায় এলবি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 45 থাকবে, এলবি এটিপি মোর দেন 2.75 থাকবে, এবং এটা কমনলি কাদের ক্ষেত্রে পাওয়া যায়, 4000 ওমেনের ক্ষেত্রে একজনের হতে পারে। এবং এই যে আমি যেটা বলতেছিলাম যে টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর এ, ইন্টারলিউকিন 6, অ্যাপোপ্রোটিন এ, এগুলো হচ্ছে কি এটার সাথে জড়িত ইনফ্লামেটরি সাইটোকাইন গুলো। এটা প্রেগনেন্সিতে হয় কেন, প্রেগনেন্সি সেম ক্যাটাগরি হয়, অর্থাৎ প্রেগনেন্সি রিলেটেড ইন্টারলিউকিন বা সাইটোকাইন বা টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর যেগুলো রিলিজ হয় সেগুলোই হচ্ছে বা তার ডায়ালেট কার্ডিওমায়োপ্যাথির সাথে রিলেটেড হয়। আর পেরিপার্ডাম কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে রিস্ক হচ্ছে কি যাদের একবার পেরিপার্ডাম কার্ডিওমায়োপ্যাথি হবে তাদের সেকেন্ড টাইম হওয়ার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে যারা একবার প্রেগনেন্ট হবে তারা আগামী মানে এরপরের 5 বছর প্রেগনেন্ট হতে পারবে না, এবং ডিউরিং প্রেগনেন্সি অবশ্যই ক্লোজ মনিটরে থাকতে হবে ইনজেকশন ফ্র্যাকশন কি অবস্থা সেটা দেখার জন্য। তো আমরা বলি যে যারা একবার প্রেগনেন্ট হবে, প্রেগনেন্টের পরে ডায়ালেট কার্ডিওমায়োপ্যাথি হবে, বেটার হচ্ছে কি নেক্সট টাইম প্রেগনেন্ট না হওয়া। যদি খুব বেশি হয়েছে সেক্ষেত্রে অবশ্যই 5 বছর পরে এবং আফটার ইজেকশন ফ্র্যাকশন মোর দেন 55 হওয়ার পরে তার প্রেগনেন্ট হতে পারবে। মেকানিজমের ক্ষেত্রে যেটা বলতেছিলেন, আমরা মেকানিজমের ক্ষেত্রে একটু মানে বেশি ডিটেলসে যাব না, সেটা হচ্ছে ইসকেমিক ইনজুরি, মায়োসাইট এবং জেনেটিক্যাল কজের কারণে হতে পারে, মায়োকার্ডিয়াল ইনজুরি অর্থাৎ করোনারি ইনজুরির কারণে হতে পারে, ইসকেমিক ইনজুরি হতে পারে, অক্সিডেটিভ স্ট্রেস যেগুলো হচ্ছে কি এই সাইটোকাইনগুলো রিলিজ হয়, সেই স্ট্রেসের কারণে হচ্ছে কি অল্টার মলিকুলার এক্সপ্রেশন, অর্থাৎ মলিকুলার যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটা অল্টার হয়, আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ, অর্থাৎ মলিকুলার অল্টারেশন হওয়ার জন্য আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ হয়, মায়োসাইট গুলো হাইপারট্রফি হয়ে যায়, এবং হাইপারট্রফি হওয়ার কারণে এবং সাথে সাথে
মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটিও রিডাকশন করে। মানে তার ফলশ্রুতিতে অ্যাপোপ্টোসিস, ফাইব্রোব্লাস্টিক proliferation, কোলাজেন ডিপোজিশন এবং ভেন্ট্রিকুলার রিমডেলিং হয়। এবং ভেন্ট্রিকুলার রিমডেলিং অ্যাপোপ্টোসিস হওয়ার কারণে হিমোডাইনামিক্যালি ডিসঅ্যারেঞ্জমেন্ট হয়। ক্লিনিক্যালি পেশেন্ট হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং ফাইব্রোটিক হওয়ার কারণে অ্যারিথমিয়া নিয়ে আমাদের কাছে অনেক সময় প্রেজেন্ট করে। সো প্যাথোফিজিওলজি, আমি আসলে এইসব প্যাথোফিজিওলজি জানা অনেক, ওই যে আমাকে জিজ্ঞেস করলো কিভাবে হয়, অনেক লম্বা মেকানিজম। আপনি আসলে শুধুমাত্র ডায়ালেটেড বলতেছে, যে সেক্ষেত্রে হাইপারট্রপিক আছে, রেস্ট্রিক্টিভ আছে, প্রত্যেকটার প্যাথোফিজিওলজি সম্পূর্ণ ডিফারেন্স। সো আমি জাস্ট কি নিয়ে প্রেজেন্ট করে কিভাবে ট্রিটমেন্ট করে সেই বিষয় নিয়ে জাস্ট ফোকাস করবো আর কি। হ্যাঁ, কারো কোনো যদি কোশ্চেন থাকে রিলেটেড জিজ্ঞেস করতে পারে, আমি তখন একটু আলোচনা করবো। হ্যাঁ, প্যাথোফিজিওলজি আমি একটু ওভারলুক করে যাই, যদিও প্যাথোফিজিওলজি আমি জাস্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে একটু বলি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে যখন কন্ট্রাক্টিলিটি মানে স্ট্রেস হয়, স্ট্রেসের কারণে হচ্ছে কন্ট্রাক্টিলিটি রিডাকশন করে। হার্টের কন্ট্রাকশন যখন রিডাকশন হয়ে যায় তখন স্ট্রোক ভলিউমটা কমে যায়। স্ট্রোক ভলিউম কমে গেলে তিনটা প্রবলেম হয়। একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিলিং প্রেশারটা বাড়ে, অর্থাৎ যখন ইফেক্টিভ স্ট্রোক ভলিউম হয় না, ভেন্ট্রিকুলার ফিলিং প্রেশার বাড়তে দেয়, অর্থাৎ ভেন্ট্রিকুলার ব্লাড আসে বাট সেটা আউট হয় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভেন্ট্রিকুলারটা ডাইলেট হয় এবং ডাইলেট হওয়ার ফলশ্রুতিতে কি হয়, কার্ডিয়াক আউটফ্লো আরো রিডাকশন করে। যখন কার্ডিয়াক আউটফ্লো রিডাকশন করে তখন পেশেন্ট ফ্যাটিগ, উইকনেস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আর যখন ভেন্ট্রিকুলারটা ডাইলেটেশন হয়ে যায় তখন হচ্ছে ফাংশনাল মাইট্রাল রিগার্জিটেশন ডেভেলপ করে। আর ভেন্ট্রিকুলার ফিলিং প্রেশার বাড়ার জন্য সেক্ষেত্রে পালমোনারি কনজেশন নিয়ে পেশেন্ট অর্থোপনিয়া, ডিসনিয়া হয়, রেজ জেবিপি এবং ডিপেন্ডেন্ট ইডিমা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এই সিনারিওটাই এখানে জাস্ট বলার। অর্থাৎ আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসবে ডিসনিয়া, অর্থোপনিয়া, রেজ জেবিপি, অ্যাসাইটিস, ফেটিক, উইকনেস, তখন আমাদেরকে অবশ্যই সেটা কার্ডিয়াক ইভ্যালুয়েশন করতে হবে যে কার্ডিয়াক কিছু আছে কিনা। আমরা পেশেন্টের ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি মোস্টলি আমরা কখনো স্ট্যাটো দিয়ে ইভ্যালুয়েশন করা ডিফিকাল্ট। আমরা শুধু অ্যাকুট হার্ট ফেলিউরটা ইভ্যালুয়েশন করতে পারি ক্লিনিক্যালি। আমাদের ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি আমাদের ডায়াগনোস করতে হলে ডেফিনেটলি আমাদেরকে অবশ্যই ইকুর আপনার সহযোগিতা নিতে হবে। সো ফিজিক্যাল এক্সামিনেশনে কি হয়, স্যার এক্ষেত্রে আমরা ইসিজির মধ্যে কি কি পেতে পারি ডিসিএম এ? ইসিজি তে একেবারে নর্মাল থাকতে পারে পেশেন্ট। মোস্ট অফ দ্য কেসেস ইসিজি কোনো চেঞ্জই পাই না আমরা। হ্যাঁ, অনেক সময় হচ্ছে এলবিএস এর ফিচার আসে, মোস্ট অফ দ্য কেসে কিছুই পাওয়া যায় না। মোস্ট অফ দ্য কেসে হচ্ছে কি পেরিকার্ডিয়াল ইফিউশন, অর্থাৎ ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া হয়। বাট মোস্ট অফ দ্য পেশেন্ট ইসিজি একেবারে নর্মাল। বাট প্রেজেন্ট করে হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, কিছু করতে গেলে হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট হয়, পায়ে পানি চলে আসছে। হ্যাঁ, বাট পেশেন্ট ইসিজি কোনো চেঞ্জ নাই। তো সেসব পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন করলে আপনার হচ্ছে ফ্লোর ইফিউশন পেতে পারেন, বাইলেটারাল ক্রেপস পেতে পারেন, আপনার কি বলে S1 S3 রেস পেতে পারেন, জেবিপি রেস পেতে পারেন, হেপাটোমেগালি পেতে পারেন। তো এইসব পেশেন্ট যখন, অর্থাৎ কনজেশনের ফিচার যখন পাওয়া যাবে, রাইট হার্ট ফেলিউর অথবা লেফট হার্ট ফেলিউর ফিচার যখন পাওয়া যাবে, অবশ্যই আমাকে ইকো করে ইভ্যালুয়েশন করতে হবে এটা কি কার্ডিয়াক কজ কিনা। এবং কার্ডিয়াক কজ সেটা কি কার্ডিয়াক, আমরা শুধুমাত্র ইকো দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি এবং ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি এবং ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ইকো ছাড়া ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, যদি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হয় সেক্ষেত্রে আপনি ইসিজি চেঞ্জ পাবেন, বাট ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে ইসিজি কোনো চেঞ্জ পাওয়া যায় না। যাদের ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি তাদের একটা ইসিজিতে ওল্ড এমআই এর একটা ফিচার ইসিজিতে পাওয়া যায়, অর্থাৎ প্যাথোলজির কিউ পাওয়ার একটা চান্স থাকে। বাট ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ইসিজি একেবারেই নর্মাল থাকে। শুধুমাত্র আমরা এই ফিচার গুলো দিয়ে শুধুমাত্র ডিফারেন্সিয়েট করতে পারবো যে পেশেন্ট অ্যাকুট হার্ট ফেলিউর অথবা ক্রনিক হার্ট ফেলিউর। সেক্ষেত্রে আমাদের নেক্সট ইনভেস্টিগেশন আসবে হচ্ছে এটা চেস্ট এক্সরে, একটা ইসিজি, ব্লাড, ইকোকার্ডিওগ্রাফি, আর ফার্দার মানে ইকোকার্ডিওগ্রাফির উপর ডিপেন্ড করে কিছু কিছু ক্ষেত্রে আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করি, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি কার্ডিয়াক বায়োপসি করি। বিশেষ করে অ্যামাইলোসিস, সার্কোইডোসিস এগুলো রিসার্চ করার জন্য কার্ডিয়াক বায়োপসি করা হয়। আর আমি যেটা বললাম যে যদি এক্সরে করা হয় সেক্ষেত্রে ডেফিনেটলি কার্ডিয়াক শ্যাডো এনলার্জ হবে। ইকোতে আমরা দুইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, এটা কি পেরিকার্ডিয়াল ইফিউশন না হচ্ছে কি কার্ডিয়াক এনলার্জমেন্ট। পেরিকার্ডিয়াল ইফিউশন হলে সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাকুট অ্যাঙ্গেল যেটা, অর্থাৎ কার্ডিওফেনিক অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে কি অ্যাকুট থাকবে। আর কার্ডিয়াক ডাইলেটেশন হলে সেক্ষেত্রে হচ্ছে অবলিটারেট হয়ে যাবে কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা। এই এক্সরেতে এটা আমরা বুঝতে পারবো, এটা মানে পিয়ার শেপ হলে সেক্ষেত্রে হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন, আর ওভারঅল হার্ট ডাইলেট হলে সেক্ষেত্রে হচ্ছে কি মানে কার্ডিয়াক এনলার্জমেন্ট। তো এরপরে ইসিজি দিয়ে আমরা শুধুমাত্র এই যে এখানে বলা হচ্ছে এলবিবি, আরবিবি,
কিউএফ এলভিভি আরভিভি এগুলো থাকলে হয়তো মোস্টলি এইগুলো পাওয়া যায় হচ্ছে কি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে, বাট মোস্ট অফ দ্য কেজে পেশেন্ট আমাদের কাছে শুধুমাত্র টেকিকার্ডিয়া নিয়ে আসতে পারে, কোনো ইসিজি অ্যাবনর্মালিটি নাও থাকতে পারে। স্যার আর এখানে যে কিউ ওয়েভ বলা জি, হয়েছে, কিউ ওয়েভ তো আমরা ওল্ড এমআইতেও পাই, তাহলে আমরা সেটা ইসকেমিক exact- কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা আচ্ছা, একটা সুন্দর কথা বলছে, সুন্দর। আমাদের ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি এটার কিন্তু একটা পেশেন্ট যখন প্রথমে হার্ট অ্যাটাক করলো, এলিভেটেড এমআই, কিছুদিন যাওয়ার পরে সেটা ওল্ড এমআই, সে ওল্ড এমআই যখন আরো অনেকদিন হয়ে গেল, আস্তে 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 হার্টটা বড় হতে থাকলো, বড় হতে 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 একসময় গিয়ে একেবারে ডাইলেটেড হয়ে গেল, তখন তাকে বলি আমরা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। অর্থাৎ যে কোনো পেশেন্ট হার্ট অ্যাটাক করার পর হচ্ছে এলিভেশন হবে, তারপরে গিয়ে প্যাথোলজিক্যাল কি হবে, তখন সেটা যখন আনট্রিটেড থাকে একটা সময় গিয়ে যে জায়গায় হার্ট অ্যাটাক হয় সেই ওয়ালটা 3 ইকোজেনিক একানেটিক হয়ে যায় এবং এলভিটা ডাইলেটেড হয়ে যায়। তখন আমরা এলভি যখন ডাইলেটেড হয়ে যায়, ইজেকশন ফ্র্যাকশন যখন 35 এর নিচে নেমে আসে, তখন আমরা তাকে বলি হচ্ছে কি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। অর্থাৎ ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে কি এমআই, ওল্ড এমআই, তারপরের পরবর্তী কন্ডিশন। অর্থাৎ কার্ডিওমায়োপ্যাথি ডিউ টু এমআই এর কারণে যে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে তাদেরকে বলা হয় ইসকেমিক কার্ডিও, অর্থাৎ ইসকেমিয়ার কারণে কার্ডিওমায়োপ্যাথি। আর ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে কিন্তু করোনারিতে কোনো ব্লক থাকবে না, অর্থাৎ করোনারি আমরা এনজিওগ্রাম করলে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির পেশেন্টগুলো করোনারিতে কোনো ব্লক বা কোনো স্টেনোসিস পাওয়া যাবে না। সেই জন্য ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি ওয়ালগুলো থিন হয়ে যায়, ইকোজেনিক হয়, বাট ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ইকো করলে কোনো ওয়ালের থিন ইকোজেনিক হবে না, বাট মুভমেন্ট কম হবে, বাট প্রত্যেকটা ওয়ালের থিকনেস প্রিজার্ভ হবে। এই জায়গাটা ক্লিয়ার? ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি নিয়ে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? আর আরেকবার বলুন। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি এবং ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি দুইটাতে ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35 থাকবে, বাট ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি একটা এমআই হিস্ট্রি থাকবে, ওল্ড এমআই হিস্ট্রি থাকবে, বাট ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির কোনো ওল্ড এমআই হিস্ট্রি থাকবে না। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিতে হচ্ছে কি আমি ইকো করলে যে ওয়ালে হার্ট অ্যাটাক করছে সেই ওয়ালটা 3 ইকোজেনিক একানেটিক হয়ে যাবে। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে কোনো ওয়াল 3 ইকোজেনিক একানেটিক হবে না। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি আমরা যত ট্রিটমেন্ট করি না কেন কিন্তু কখনো আগের অবস্থায় ফিরে আসার চান্স একেবারেই কম। বাট ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে যদি আমরা এফেক্টিভলি ট্রিট করতে পারি 100% পেশেন্ট ইজেকশন ফ্র্যাকশন আগের অবস্থায় ফিরে আসতে পারে। ভাইয়া ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির একটা কজ তো ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি তাই না? ডেফিনেটলি সেটাই বলতেছি, মানে যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির একটা কজ হচ্ছে ইসকেমিয়ার কারণে যদি ডাইলেটেড হয় তখন তাকে বলা হয় ইসকেমিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। যদি ইসকেমিয়া না হয়ে ডাইলেটেড হয় তখন তাকে বলা হয় শুধুমাত্র ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। অর্থাৎ করোনারি আর্টারি ব্লক হওয়ার কারণে যদি মায়োসাইট গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে ফাইব্রোস হয়ে যাচ্ছে, তখন ইসকেমিয়ার কারণে ফাইব্রোস হয়ে ডাইলেট হয়ে যাইলে তখন আমরা ট্রিটমেন্ট করলেও ইফেক্টিভলি আগের অবস্থায় ইজেকশন ফ্র্যাকশন ফিরে আসে না। যখন করোনারি ফ্লো ভালো থাকে, ইসকেমিয়ার কারণে কি না হয়ে অন্য কোনো ইনফেকশন রিলেটেড বা আদার কোনো কজ যদি মায়োসাইট ইনজুরি হয় সেটা রিকভারি হয়। বাট মায়োসাইট যখন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, যেটা মোস্ট কমনলি হয় হচ্ছে ইসকেমিয়ার কারণে, সেটা রিকভারির চান্স অনেক কম থাকে। জি, থ্যাংক ইউ। ইসকেমিয়া হয়ে যদি ডাইলেট হয় ইসকেমিয়া না হয়ে যদি ডাইলেট হয় সেক্ষেত্রে শুধুমাত্র ডাইলেট কার্ডিওমায়োপ্যাথি। সেক্ষেত্রে ডাইলেট কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে আমরা ইকো করলে ইসকেমিয়ার যেখানে হবে সেখানে যে টেরিটরি 3 হয়ে যাওয়ার কথা সেটা হবে না, অর্থাৎ ওয়ালটা থিকনেস প্রিজার্ভ থাকবে বাট কন্ট্রাকশন হবে না। আর ইসকেমিয়ার ক্ষেত্রে ওয়ালের থিকনেসও কমে যাবে, কন্ট্রাকশনও কমে যাবে। আর কোনো কনফিউশন আর কিছু জানার আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে প্রসিড হই। হ্যাঁ স্যার এক্ষেত্রে আরেকটা কথা লিখছেন যে হ্যাঁ, ক্যাথেটারাইজেশনটা আমরা কোন কন্ডিশনে করতে বলবো? আচ্ছা, আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনটা তখনই করি যখন দেখা যাচ্ছে হিমোডাইনামিকলি আনস্টেবল বা হিমোডাইনামিকলি আমাদের দেখা যাচ্ছে কি বিশেষ করে আমরা করি হচ্ছে কি হার্টের যেমন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে যে আমাদের ওয়ালটা দেখা লাগে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই যে ইফেক্টিভ ট্রিটমেন্ট করতেছি, ট্রিটমেন্ট করার পর ইজেকশন ফ্র্যাকশন এডুকেটলি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করি। অনেক সময় আমরা হচ্ছে কি আপনার কি বলে এনজিওগ্রামও করে থাকি, যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই এটা কি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি না ইসকেমিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। মানে কারণ থিকনেস কিছু কিছু মনে হয় যে প্রিজার্ভ হচ্ছে, আবার কিছু কিছু মনে হচ্ছে থিকনেস অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট গুলোকে
অনেক সময় আমরা এনজিওগ্রাম করে থাকি আন্ডারলাইন কোনো করোনারি ব্লক বা করোনারি স্টেনোসিস আছে কিনা সেটা দেখার জন্য। আর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন দেখার জন্য আমরা মোস্টলি করি যে হিমোডাইনামিক কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, ইজেকশন ফ্র্যাকশন আছে কিনা, এনজিওগ্রামে যে জিনিসটা বলা হচ্ছে এনজিওগ্রাম, হিমোডাইনামিক্স, এলবিইএফ সেটা দেখার জন্য মেইনলি করা হয়। সরি আসলে একটু ডিস্টার্ব হচ্ছে। স্যার এক্ষেত্রে যে বলছেন ট্রিটমেন্ট হ্যাঁ। করে ভালো হচ্ছে না, কতদিন আমরা ট্রিটমেন্ট করে দেখবো? ট্রিটমেন্ট করবো, হ্যাঁ এই একটা ভালো কোয়েশ্চেন যে আমরা কতদিন ট্রিটমেন্ট করব। এটা আসলে ডিপেন্ড করে, আমাদের কাছে বলা হচ্ছে যখন পেশেন্ট ডায়ালিটেড কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসে তখন 3টে স্টেজ। 50% পেশেন্ট হচ্ছে কি 100% আগের অবস্থায় ইজেকশন ফ্র্যাকশন ফিরে যায়, একেবারে নর্মাল হয়ে যায়। 25% পেশেন্ট হচ্ছে আমরা সবকিছু দেওয়ার পরও, একদম ইফেক্টিভ ট্রিটমেন্ট দেওয়ার পরও প্রোগ্রেসলি ডিটোরিয়েট হতে থাকে। 25% পেশেন্ট হচ্ছে কি সব ওষুধ দেওয়ার পরে একই লেভেলে বসে থাকে। তাহলে কোন পেশেন্ট হচ্ছে কি নর্মাল হয়ে যাচ্ছে, কোন পেশেন্ট হচ্ছে কি আপনার ডিটোরিয়েট করতেছে, কোন পেশেন্ট হচ্ছে কি আপনার একই লেভেল থাকছে, সেটা অ্যাসেসমেন্ট কিভাবে করবেন। সেটা অ্যাসেসমেন্ট করার জন্য আমরা যেটা বলি যে আমরা পেশেন্ট আমাদের চেম্বারে আসলো, আমরা ট্রিটমেন্ট শুরু করলাম। ট্রিটমেন্ট শুরু করার পর আমরা যেটা বলি যে আমরা 1 to 2 মান্থ আফটার হচ্ছে কি ইকু করি। অর্থাৎ আমাদের যদি প্যারামিটার ধরেন, সে প্যারামিটারটা হচ্ছে কি প্রত্যেক মাসে একবার করে পেশেন্ট আমাদের কাছে ভিজিট করবে। পেশেন্ট যে সিমটম, যে জেবিপি, ল্যাগিডিমা, ফেলিওর, অর্থোপনিয়া, সেগুলো ইমপ্রুভমেন্ট কতটুকু দেখবো। এভরি 3 উইক পর পর আমরা হচ্ছে কি যে আপনার ল্যাব টেস্ট গুলো যেমন ইকো, প্রোবিএমপি, এগুলো আমরা 3 মাস অন্তর অন্তর দেখবো। দেখা যাচ্ছে না ওনার সিমটোমেটিক পেশেন্ট ইমপ্রুভমেন্ট, ইজেকশন ফ্র্যাকশন ইমপ্রুভমেন্ট, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ করবো আপ টু ইজেকশন ফ্র্যাকশন 55 হওয়া পর্যন্ত। এখন ইদানিং গাইডলাইন গুলো বলা হচ্ছে যে 55 হওয়ার পরও কয়েকটা ড্রাগ কন্টিনিউ করা লাগবে। তার মধ্যে হচ্ছে বিটা ব্লকার এবং হচ্ছে কি এম্পাগ্লিফোজিন। কিন্তু রিসেন্ট গাইডলাইন গুলো বলতেছে যদি আমরা 55 হওয়ার পরে আমরা সেই ট্রিটমেন্ট গুলো বন্ধ করে দিই, পেশেন্ট আবার ইজেকশন ফ্র্যাকশন কমে যাওয়ার একটা চান্স থাকে। এবং প্র্যাকটিক্যালি আমরা আমাদের অনেকগুলো পেশেন্টকে পাইছি যে ইজেকশন ফ্র্যাকশন আমরা 55 হওয়ার পর আমরা ইজেকশন ফ্র্যাকশন কম, মানে ওষুধগুলো বন্ধ করার পরে একইভাবে পেশেন্ট ইজেকশন ফ্র্যাকশন আবার আগের অবস্থায় চলে আসেন। সো আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের যে কমন যে ড্রাগগুলো ইজেকশন ফ্র্যাকশন বাড়ানোর জন্য সেগুলো একটু ফুল ডোজে শুরু করা, 3 মাস অন্তর অন্তর ইকু, এবং মান্থলি পেশেন্টের ক্লিনিক্যাল স্ট্যাটাস অ্যাসেস করা, পেশেন্টের আপ টু 55 না হওয়া পর্যন্ত ট্রিটমেন্টগুলো কন্টিনিউ করা, 55 হওয়ার পরে কিছু সিলেক্টিভ ড্রাগ মেনটেন করা, একেবারে ওষুধ বন্ধ না করা। এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি। তো আমরা কি কি ট্রিটমেন্ট নরমালি দিয়ে থাকি, হ্যাঁ আমরা যদি হিসাব করি যে ডায়াবেটিক্সটার রোলটা কি। ডায়াবেটিক্স রোল হচ্ছে কি যে আমাদের কাছে যেহেতু ফ্রি লোডটা বেড়ে যায়, ফ্রি লোডটা কমানোর জন্য হচ্ছে কি আমাদের যদি হার্ট রিজেকশন ফ্র্যাকশন কম, সেই ইজেকশন ফ্র্যাকশন তাকে লোড দিয়ে যাবে, সেই লোডটা কমানোর জন্য আমরা ডায়াবেটিক্স ইউজ করি। অর্থাৎ ডায়ালিটেড এবং ডায়াবেটিক্স ইউজ করলে আমার হার্টের ভেনাস রিটার্নটা কম হবে, ফ্রি লোডটা কম হবে। আর বেজোডাইলেটর হিসাবে আমাদের মানে অর্থাৎ আফটার লোড যদি আমরা কমাইতে চাই, সেক্ষেত্রে আমাদের এস ইনহিবিটরটা খুব ভালো রোল প্লে করে। আফটার লোড কমালে যে পাওয়ারটা সে কন্ট্রাকশন করতেছে, কার্ডিয়াক আউটপুট করছে, সে কার্ডিয়াক আউটপুটটা বাড়বে। অর্থাৎ একটা হচ্ছে আফটার লোড কমানো, একটা হচ্ছে ফ্রি লোড কমানো, আরটা হচ্ছে কি হার্টের কন্ট্রাকশন কমানো। হার্টের কন্ট্রাকশন কমানোর জন্য আমরা কমনলি কিছু ড্রাগ ইউজ করে থাকি। তার মধ্যে হচ্ছে বিটা ব্লকার, সেকোভিট্রিল ভালসার্টেন, এম্পাগ্লিফোজিন, এগুলো হচ্ছে কি খুব কমনলি ইউজ করা হয়। আমি এগুলোতে একটু ডিটেলস না যাই। হ্যাঁ এই যে এই জিনিসটা একটু বলি, অনেক সময় আমরা ইফেক্টিভ ট্রিটমেন্ট দেওয়ার পরও পেশেন্টের আউটকাম ওভাবে হয় না। দেখা যায় ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35, সেটা কতদিন, যে আমরা ইফেক্টিভ অপটিমাল মেডিকেশন 3 মাস দিলাম, 3 মাস দেওয়ার পরও পেশেন্টের আউটকাম ওভাবে হচ্ছে না, ইজেকশন ফ্র্যাকশন ওভাবে ইমপ্রুভ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কিছু ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট করে থাকি, যেটাকে বলা হয় সিআরটি। জিনিসটা কি, আমরা নর্মালি আমরা সবাই জানি পেসমেকার হচ্ছে কি হার্টের রিদমটা, যাদের ব্র্যাডিকার্ডিয়া হয়, যাদের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক তাদেরকে হচ্ছে কি আমরা পেসমেকার করি। পেসমেকার হচ্ছে কি দুইটা তার দেওয়া হয়, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, একটা হচ্ছে রাইট এট্রিয়ামে। আর সিআরটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ইজেকশন ফ্র্যাকশন অনেক কম, লেস দেন 35%, ইসিজি করে দেখা যাচ্ছে যাদের এলভিবি এবং কিউআরএস কমপ্লেক্স মোর দেন 150 বা 120, তাদের ক্ষেত্রে সিআরটি অর্থাৎ একটা রাইট এট্রিয়াম, একটা রাইট ভেন্ট্রিকল, একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ওয়ালে যদি আমরা 3টে তার দিয়ে এই সিআরটি অর্থাৎ কার্ডিয়াক রিসিনক্রোনাস থেরাপিটা দিতে পারলে ইজেকশন ফ্র্যাকশন 5 to 10% ইনক্রিজ করে। অর্থাৎ যার ইজেকশন ফ্র্যাকশন 35% এবং যদি ক্রাইটেরিয়া ফিল আপ করে, সেক্ষেত্রে আমরা যদি তাকে
অপটিমাল মেডিকেশন দেওয়ার পরে যদি ইজেকশন ফ্র্যাকশন ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে আমাদের সিআরটি একটা অপশন। এটা স্যার কতবার দেয়া লাগে? জি, কতবার দেয়া লাগে সিআরটি থেরাপিটা? না সিআরটিটা থেরাপি না, এটা হচ্ছে কি পেসমেকার। পেসমেকার দেখছেন কিনা, যেরকম পেসমেকার সেরকম পেসমেকারের মতো একটা মেশিন। সে পেসমেকারটা যেটা করা হচ্ছে কি আর এ এবং আরবিতে তার পেস করে, অর্থাৎ ইম্পালস দেয়। আর এ করে কি আর এ, আরবি এবং এলবি 3 জায়গা থেকে হচ্ছে সিনক্রোনাসলি পেস অর্থাৎ কন্ট্রাকশন করায়। অর্থাৎ হার্ট যখন নিজে কন্ট্রাকশন করতে পারে না, তখন বাহির থেকে কন্ট্রাকশন করার একটা ওয়ে হচ্ছে সিআরটি। ভাইয়া তিনটা পেসমেকারের মতো একটা ব্যাটারি দিয়ে মানে হাড়ের মধ্যে লাগানো হয়, তারপর হচ্ছে কি আস্তে 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 হাড়ের কন্ট্রাকশনটা ইমপ্রুভ হয়। মানে তিনটা যাদের চেম্বার মানে কিন্তু একটা চেম্বার বাদ করছে কেন? লেফট এট্রিয়ামটা বাদ করলো কেন? লেফট এট্রিয়াম বাদ করলো কেন, কথার যুক্তি আছে। লেফট এট্রিয়াম কেন বাদ করবে? লেফট এট্রিয়াম বাদ করার কারণ হচ্ছে কি, যে আমরা বেসিক্যালি আমাদের কন্ট্রাকশনের টার্গেটটা কি, কন্ট্রাকশন টার্গেটটা হচ্ছে কি রাইট এট্রিয়া, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে, স্যার এখানে কি বলে রাইট এট্রিয়ামে কেন দেওয়া হচ্ছে? রাইট এট্রিয়ামে দেওয়া হচ্ছে, আমরা সবাই জানি যে এসএনউটা থাকে হচ্ছে রাইট এট্রিয়ামে। অনেক সময় যদি এসএনউ যদি ফাংশন না করে, সেক্ষেত্রে হচ্ছে কি মানে ওই যে কি বলে এট্রিয়াল পেসিং ভেন্ট্রিকুলার সেন্সিং করার জন্য সেটা দেওয়া হয়। বেসিক্যালি হার্টের কন্ট্রাকশনে যে ইজেকশন ফ্র্যাকশন, সেই ইজেকশন ফ্র্যাকশনে এট্রিয়াম এর রুল হচ্ছে অনলি মাত্র 20%। তো যার ইজেকশন ফ্র্যাকশনে আমি 20% দিয়ে কি করব? তখন আমাদের টার্গেট হচ্ছে 2 ভেন্ট্রিকলকে কন্ট্রাক্ট করা। 2 ভেন্ট্রিকলকে কন্ট্রাক্ট যখন হচ্ছে কি এলভিভি হয় বা যখন আরভিভি হয়, তখন 2 ভেন্ট্রিকলের মধ্যে সিনক্রোনাইজ হয় না। এলভি মানে হচ্ছে কি একটা ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করার পর 8টা ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে অনেক সময় নেই। আরভিভি তো সে একই প্যাটার্ন, একটা ভেন্ট্রিকল 2টা ভেন্ট্রিকল সিমালটেনিয়াসলি কন্ট্রাক্ট করে না, যার কারণে ইসিজিতে এলভিভি বা আরভিভি পাওয়া যায়। তো সেক্ষেত্রে তাদেরকে সিমালটেনিয়াসলি কন্ট্রাক্ট করার জন্য কিন্তু এই সিআরটি থেরাপিটা দেওয়া হয়। অর্থাৎ একটা লেফট ভেন্ট্রিকল একটা রাইট ভেন্ট্রিকলে 2টা তার দেওয়া হয়, 2টা তার দিয়ে 2 জায়গা হচ্ছে সিমালটেনিয়াসলি পেসিং করা হয়। পেসিং করে 2টা একসাথে কন্ট্রাক্ট করে, একসাথে কন্ট্রাক্ট করলে আউটপুটটা আগের তুলনায় অনেক বেশি ইমপ্রুভ হয়। স্যার এই থেরাপিটার ইন্ডিকেশন কখন? যখন 3 মাস অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পরও কারো ইজেকশন ফ্র্যাকশন মোর দেন 35 এর বেশি হয় না, তাদের ক্ষেত্রে একটা অপশন হচ্ছে কি সিআরটি। এবং সিআরটি করতে গেলে কিছু ক্রাইটেরিয়া দরকার, অর্থাৎ সিআরটি আমি কাদেরকে করব, কাদেরকে সিআরটি করলে আউটকাম ভালো হবে? তারা হচ্ছে কি যাদের হার্টের ইজেকশন ফ্র্যাকশন কম, এলভিভি প্যাটার্ন আছে এবং কিউআরস কমপ্লেক্সের কি আপনার ওয়েট মোর দেন 150। আর একটা পেশেন্ট হার্ট অ্যাটাক করলো, হার্ট অ্যাটাক করার পরে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হয়ে গেল, অর্থাৎ ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি না, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার পরে যাদের ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35% থাকে, তাদের মৃত্যুর হার অনেক বেশি এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় কার্ডিয়াক এরিথমিয়া, অর্থাৎ সাডেন কার্ডিয়াক ডেথ। হঠাৎ করে বিটিবিএফ হলো, ওখান থেকে পেশেন্ট মারা গেল। সেক্ষেত্রে বিটিবিএফ প্রিভেন্ট করা এবং হার্টের কন্ট্রাকশন বাড়ানোর জন্য আরেকটা মেশিন পাওয়া যায়, সেটা হচ্ছে সিআরটি-ডি। অর্থাৎ এটার সাথে ডিফিব্রিলেশন সহ থাকে। যদি কোনো কারণে এরিথমিয়া হয়, সে ডিসি শক দিবে, আর যদি এরিথমিয়া না হয়, সে শুধুমাত্র কন্ট্রাকশনটা করবে। এটা সিআরটি ইউজ করা হয় শুধুমাত্র ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির জন্য। সিআরটি-ডিটা ইউজ করা হয় যাদের ইসকেমিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি তাদের জন্য। আর কি সিআরটিপি আছে? সিআরটির নামই হচ্ছে সিআরটিপি। এটা যেটা সিআরটি, ওটার নাম হচ্ছে সিআরটিপি, মানে এটা হচ্ছে পেসমেকারের মতো কাজ করে। আর যেটা ডি, সেটা পেসমেকারের মতো কাজও করবে, সাথে হচ্ছে কি শকও দিবে। স্যার এটার খরচ কেমন পড়ে? সিআরটির খরচ বেশি না, 9 লাখ টাকা। এখন মনে হয় আরো বাড়ছে, মানে যেহেতু ডলার দাম বেশি। আর সিআরটি-ডি সম্ভবত হচ্ছে 12 লাখ টাকা। এটা তো অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, ডেফিনেটলি অনেক এক্সপেন্সিভ। এটা তো আসলে মানে সবার পক্ষে তো সম্ভব না, এবং এটা মানে এটা ছাড়া যাদের এটা করা ছাড়া অন্য কোনো ওয়েও নাই, যাদের অবস্থায় সবকিছু খাওয়ার পরে ইনজেকশন ফ্র্যাকশন নাই, হাঁটতে পারে না, অবস্থা খুব খারাপ, তাদের জন্য এটা একটা ড্রামাটিক ইস্যু। আর এটার নেক্সট হচ্ছে কি মানে হার্ট ট্রান্সপ্লান্ট। তো যারা হার্ট ট্রান্সপ্লান্ট করা পসিবল, তো কার পক্ষে পসিবল না, সেক্ষেত্রে এটা খুব ভালো রোল প্লে করে। হার্ট ট্রান্সপ্লান্ট কি কি ব্যাটারি চেঞ্জ করা লাগে বারবার? না না, বারবার না। এটা হচ্ছে কি একবার যদি বসানো হয়, ব্যাটারি লাইফ হচ্ছে কি মিনিমাম 15 থেকে 20 বছর। মানে যদি ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে 12 বছর,
আর যদি মাঝে মাঝে ডিপেন্ডেন্ট না হয় সেক্ষেত্রে হচ্ছে 15, অর্থাৎ পেস মেকারের মতো আর কি। পেস মেকার আমরা যেভাবে 10 বছর 12 বছর পর ব্যাটারি চেঞ্জ করি, ঠিক একই রকম ব্যাটারি চেঞ্জ করতে শুধু এরকম মাইনর একটা অপারেশন আছে, স্ক্রিনের নিচে আমরা ব্যাটারিতে রাখি, ওই যে এখানে একটা পিকচার দিয়ে আছে, হ্যাঁ, ওই ওখান থেকে জাস্ট ব্যাটারিটা খুলে তার মধ্যে আবার ব্যাটারি ঢুকে দিলে হয়ে যায়। পেস মেকারে কেমন খরচ পড়ে? পেস মেকার যদি ডবল তারের হয় সেক্ষেত্রে হচ্ছে কি আপনার 2 লাখ থেকে 2.5 লাখ টাকা, যদি সিঙ্গেল তারের হয় সেক্ষেত্রে 1.5 লাখ টাকা। স্যার সিআরটি থেরাপি গুলো বাংলাদেশের কোথায় ভালো হয়? সিআরটি থেরাপি আসলে হয় মানে আমরাই করি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি মানে ইন্টারভেনশনিস্ট, আমরা যারা কার্ডিওলজিস্ট আছি, কার্ডিয়াক ইন্টারভেনশন হলো আমাদের কাজ আর কি। পেস মেকার, সিআরটি-ডি, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি হলো হচ্ছে আমাদের কাজ। আর অপারেশন যেগুলো সেগুলো হচ্ছে কার্ডিয়াক সার্জারির কাজ। হ্যাঁ, আমাদের এখানে আমরা অহরহ করি। আমাদের এখানে যদিও সিআরটি-ডি এবং সিআরটি-পি খুব রিয়ার হয়, রিয়ার মানে বাংলাদেশে যখন ঢাকায় হয়তো মাসে 3টে 4টে এরকম, কিন্তু পেস মেকার তো অহরহ হয়, প্রত্যেক মাসেই আমাদের ইবনে সিনাতেই 3, 4টা 5টা করে পেস মেকার হয়, আমরাই করি। ভাই হার্ট ট্রান্সপ্লান্টেশন কি বাংলাদেশে তো হয় না, ইন্ডিয়াতে না হয়? না, হার্ট ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হয় না। ইন্ডিয়া আমি যে সেন্টারে ছিলাম এসকট ফোর্টিস দিল্লিতে, ওখানে এ পর্যন্ত 3টে হার্ট ট্রান্সপ্লান্টেশন প্ল্যান করা হয়েছে, তার মধ্যে একজন রোগী মারা গেছেন, 2জন বেঁচে আছেন। আসলে হার্ট ট্রান্সপ্লান্ট তো ইস্যুটা হচ্ছে কি, যে হার্ট দিবে সেই হার্টের সাথে হার্ট দিয়ে ডোনার একটা ইস্যু, আবার ম্যাচিং একটা ইস্যু, অনেক কিছু ইস্যু জড়িত। সেক্ষেত্রে খুব রিয়ার ক্ষেত্রে হয় হার্ট ট্রান্সপ্লান্টটা। স্যার সিআরটি থেরাপিটা তো একটু এক্সপেন্সিভ, সেক্ষেত্রে পেশেন্টকে পেস মেকার দিয়ে কেমন উপকার পাওয়া যেতে পারে? না মানে পেসমেকার একটা কাজ, সিআরটির একটা কাজ। মানে পেসমেকার আমরা তখনই দিই শুধুমাত্র হার্ট রিদম, ব্রাডিকার্ডিয়া, কমপ্লিট হার্ট ব্লক, এফ, মানে কিছু কিছু ইন্ডিকেশন আছে। সিআরটির ইন্ডিকেশন সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, সিআরটি ইন্ডিকেশন, সিআরটি দিলে পেসমেকার কাজ হবে, বাট পেসমেকার দিলে সিআরটির কাজ হবে না। অর্থাৎ একটা পেশেন্টের রিদম ডিস্টার্বেন্স আছে, ব্রাডিকার্ডিয়া আছে, সাথে হচ্ছে কি ইজেকশন ফ্র্যাকশন কম, সেক্ষেত্রে আমি দিতে পারি। যদি কোনো পেশেন্টের যদি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি থাকে, সেই পেশেন্ট মারা যাবে কিন্তু এরিথমিয়া হয়ে, সেক্ষেত্রে আমি সিআরটি দিয়ে লাভ হবে না। যদি ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি থাকে সেক্ষেত্রে আমি সিআরটি দিতে পারবো, বাট ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি থাকলে আমাকে অবশ্যই সিআরটি ডি দিতে হবে। আচ্ছা ভাইয়া, ওই যে যেমন কিডনি ফেলিওর হলে যেমন আমরা ডায়ালাইসিস করি, মানে কিডনির বিকল্প, তো হার্ট কি মানে আর্টিফিশিয়াল হার্ট কি আছে পৃথিবীতে, মানে আর্টিফিশিয়াল হার্ট? আছে না, ইম্পেলা আছে না, ইম্পেলা আছে, এগমো আছে। যেমন আমাদের যদিও বাংলাদেশে খুব এই পর্যন্ত হয়েছে কিনা আমার জানি না, যেমন ইন্ডিয়াতে যেখানে হচ্ছে কি আমরা কোনো পেশেন্টের দেখা 3টে রক্তনালী বন্ধ, হ্যাঁ, 3টে রক্তনালীর মধ্যে 3টে রক্তনালী 100% অক্লুডেড, একটা রক্তনালী রিং পড়া ছিল, সেই রিঙে বন্ধ হয়ে গেছে, সে একটা রক্তনালীর উপর ডিপেন্ডেন্ট, যেটা রক্তনালীর উপর ডিপেন্ডেন্ট সেই রক্তনালী এখন 99% ব্লক। এখন এই রক্তনালী যদি আমি রিং পরাতে যাই, যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্টে রোগী মারা যাবে। সেক্ষেত্রে আমরা করি কি, বিশেষ করে আমরা ইন্ডিয়াতে যেটা করছি সেটা হচ্ছে কি, ইম্পালা একটা ডিভাইস আছে, সেটা একটা ডিভাইসের মতো একটা এওটা দিয়ে একটা হচ্ছে কি মেশিন ভেন্টিকুলে দিয়ে দিবে, সে ভেন্টিকুল থেকে ব্লাডটা সাক করে এওটাতে দিবে, তো অটোমেটিক সাক করে এওটাতে দিবে। এই সময় প্রসিডিউর করে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার বা আমরা করোনারি বন্ধ করার পরও হার্ট ফেল হওয়ার কোনো চান্স থাকে না। আবার অনেক ক্ষেত্রে কি করে, বিশেষ করে আমরা যেগুলো ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করি, তাদের ক্ষেত্রে হচ্ছে কি এগমো হচ্ছে কি এক্সটার্নাল একটা মেশিন আছে, যে মেশিন দিয়ে হার্টের মতো কাজ করে, অর্থাৎ এই যে মেশিনে ব্লাড টানবে, পাম্প করে আবার দিবে, ব্লাড টানবে, পাম্প করে আবার দিবে, এক্সটার্নাল, সেটাকে এগমো বলা হয়। আর ইন্টারনাল যেটা সেটা ইম্পেলা। তো ইম্পেলা এগমো এগুলো, একটা ইম্পেলার দাম আমরা স্ট্যান্ডিং করতে গেলে যদি একটা ইম্পেলা ইউজ করা লাগে ডিউরিং স্ট্যান্ডিং, শুধু একটা ইম্পেলা ইউজ করতে ইন্ডিয়াতে 23 লাখ রুপি লাগে, শুধু একটা ইম্পেলা ইউজ করতে 23 লাখ রুপি। আর এক্সটার্নাল যেটা ইকমো, ইগমো তো হিউজ কস্ট সেক্ষেত্রে আমি যদিও ইগমোটা আমি দেখি নাই, কাজ করি না, ইগমোতে ইম্পেলাতে কাজ করছি, বাট ইগমোতে কাজ করি নাই। ইগমোতে কস্ট 40-45 হাজার রুপি, লাখ রুপি, হাজার না, 40-45 লাখ রুপি। মানে এটা কি অ্যাম্বুলেন্স, মানে সাথে নিয়ে হ্যাঁ, এই পিকচার আছে তো, ওই যে নেড়ে গেলে আপনি পিকচার পাবেন, এটা পিছনে ব্যাগের মতো একটা ব্যাগ থাকবে, সে ব্যাগের মতো আপনি নিয়ে সবখানে ঘুরতে পারবেন। একটা ওখানে ব্যাটারি আছে, ব্যাটারিটা চেঞ্জ করা লাগে, আর ওটা চার্জও দিয়ে যায়। মানে স্যার এই পেশেন্টদেরকে 10-20 বছর চালানো যায়, মানে লংজিভিটি আসলে এটার এক্সপোজারটা ধরেন আমি ইন্ডিয়াতে যখন ছিলাম আমি একটাও পাই নাই। এটা শুধুমাত্র দেশের আমেরিকাতে আমি 2টা কেস এরকম যে ইয়াতে পাবেন, আপনি ইয়াতে আপনার ইউটিউবে চার্জ দিলে, এগমো পোর্টেবল হার্ট চার্জ দিলে আপনি পাবেন। ট্যান্ডেম হার্ট নামে আছে, ট্যান্ডেম হার্ট, তারপর হচ্ছে পোর্টেবল হার্ট,
এবং এগমুদিল আপনি এটা ইউটিউবে পাবেন। তারা বলে যে খুব ভালো কাজ করে, এবং দেখলাম সে একদম নর্মাল লাইফ লিড করতেছে, সে খাওয়া দাওয়া চলাফেরা, সে মানে তার একদম অফিস করতেছে, পিছনে ব্যাগ থাকে, ব্যাগ দিয়ে সে মুভমেন্ট করতেছে, লোকজন দেখলে মধ্যে একটা ব্যাগ নিয়ে ঘুরতেছে। এই মানে ধরনের পেশেন্টের স্যার কি এগুলো ধরনের আসলে পোষণ? ধরেন 5 কোটি টাকা 4 কোটি টাকা আসলে যাদের এক্সপেন্সিভ সম্ভব তাদের জন্য এটা মানে মানে সম্ভব আর কি, সবার জন্য এই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট সো মাচ ডিফিকাল্ট। হ্যাঁ, সার্ভাইভাল রেট কেমন এই পেশেন্টদের পরে? বললাম তো যে ওয়ার্ল্ড হয়েছে মাত্র 4-5টা। এখন যারা করছে, যে আমি ইন্ডিয়ার কথা বললাম, হার্ট ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমি যে সেন্টারে ছিলাম সেই সেন্টারে 3টা হয়েছে, তার মধ্যে একটা মারা গেছে, 2টা বেঁচে আছে। এগুলো তো খুব মানে খুব সফিস্টিকেটেড কাজ, এবং মানে খুব ভালো যদি হয় সেক্ষেত্রে ওই যে ইন্ডিয়াতে হয়, সিঙ্গাপুরে হয়, ইউএসএ তে হয়। হ্যাঁ, এবং সার্ভাইভার তো ভালো, তারা তো ভালো বলতেছে। এবং তো ধরেন এটা মানে সে একদিন বেঁচে থাকাও তো আসলে তার জন্য অনেক কিছু, যার যার কাছে কিছু নাই। এবং হিউজ বললাম না, 2-3 কোটি টাকা শুধু ওই যে ট্যান্ডেম হার্ট যেটা, হ্যাঁ, সেটা 2-3 কোটি টাকা শুধু মেশিনারি প্রাইস। এই ধরনের পেশেন্টের স্যার হার্ট এই ট্রান্সপ্লান্ট করার পরে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা লাগে? হার্ট ট্রান্সপ্ল্যান্ট, এক কথা হচ্ছে হার্ট ট্রান্সপ্ল্যান্ট আমার সাবজেক্ট না, এটা কার্ডিয়াক সার্জনের সাবজেক্ট। নাম্বার 2 হচ্ছে কি বাংলাদেশে এখনো পর্যন্ত হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয় নাই। নাম্বার 3 হচ্ছে কি হার্ট ট্রান্সপ্ল্যান্ট যাদের করছে তারা, আমি শুধুমাত্র পেশেন্ট গুলো ফলো আপ করছি, ইন্ডিয়াতে 3-4টা পেশেন্ট। সো সে রিলেটেড যদি আমি বলি যে এ করা লাগবে, আমার কাছে আসলে মানে মিথ্যা বলাই বেশি হবে আর কি। যেটা আমি পাই নাই, যেটা আমি দেখি নাই, যেটা আমার বাংলাদেশে হয় নাই, শুধু ফলো আপ করছি। জাস্ট ফলো আপ করা, মানে ফলো আপের ক্ষেত্রে আমরা ইকো করি, আমরা ইসিজি করি, পেশেন্ট সিনড্রোম গুলো ইভ্যালুয়েশন করি, ট্রিটমেন্ট গুলো অ্যাডজাস্ট করি। এর বাইরে আসলে আমার কিছু জানার নাই, মানে জানা নেই। ভাই এগুলো তো প্রথম দিকে অনেক দাম হয়, কিন্তু আস্তে আস্তে তো পরে তো দাম আস্তে এখনো আস্তে কমবে। এখনো পর্যন্ত আসলে তো কমে নাই। হুম এখন হুম তো ধরেন অনেকদিন হয়ে গেল, বাংলাদেশে এখনো পর্যন্ত একটা হার্ট ট্রান্সপ্লান্ট হয় নাই, এখনো পর্যন্ত ট্যান্ডেম হার্ট আসে নাই। যেটা বললাম যে এই যে আপনার একটা পেশেন্ট আমাদের ইয়াতে ফর্টিসে একটা পেশেন্ট হচ্ছে কি চায়না একটা পেশেন্ট আসছিল, ওনাকে ইম্পেলা দিয়ে আমরা একটা রিং বসাচ্ছি আমাদের স্যার। সে রিং বসাতে, শুধু একটা রিং বসানো ইম্পেলা ইউজ করাতে তার হচ্ছে 45 লাখ রুপি ফি আসছে। হ্যাঁ, তো আসলে 45 লাখ রুপি মানে হচ্ছে বাংলাদেশে ধরতে গেলে হচ্ছে কি আপনার 60 লাখ টাকা। তো 60 লাখ টাকা দিয়ে একটা রিং করানো আসলে সবার পক্ষে তো পসিবল না। যার কারণে এই ট্রিটমেন্ট গুলো আসলে মানে খুব বেশি মানে পপুলার হবে না। হ্যাঁ, এবং হ্যাঁ আমাদের জানা রাখা ভালো বা জানা থাকা ভালো, হ্যাঁ কোথায় করা যায়, কি করা যায়, আর কিছু আছে কিনা। হয়তো লাখে একজন বা হাজারে একজন আসে, তাদেরকে তো আমরা এই ট্রিটমেন্ট গুলো প্রেসক্রাইব করতে পারি। আমাদের কাছে বা আপনাদের কাছে অনেক পেশেন্ট পাবেন যে হার্ট অ্যাটাক করছে, 5 বছর 6 বছর হয়ে গেছে, এখন ইনজেকশন ফ্র্যাকশন 35, সে শ্বাসকষ্ট হয়, ওষুধ খায়, 2 দিন ভালো থাকে, 3 দিন খারাপ হয়ে যায়, 2 দিন ভালো থাকে, আবার 4 দিন খারাপ হয়ে যায়। তারা অনেক সময় জিজ্ঞেস করে স্যার আমি আর কিছু করতে পারি না। হ্যাঁ, তাদের জন্য করার আছে সিআরটি। এই হচ্ছে কি আমাদের চেম্বার লেভেলের প্র্যাকটিস, যে আপনি ওষুধ দিচ্ছেন, ইমপ্রুভ হচ্ছে না, ওষুধ দিচ্ছেন, অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, যে অনেক সময় পেশেন্ট পারি বলে যে আমাদের টাকা পয়সার অভাব না, কি করতে পারে, তাদের টাকা পয়সা থাকলে সেক্ষেত্রে সিআরটি করতে পারে বা সিআরটি ডি করতে পারে। এই হচ্ছে কি আমাদের প্র্যাকটিস ওরিয়েন্টেড বা চেম্বার ওরিয়েন্টেড কাজ আর কি। ভাইয়া যাদেরকে সিআরটি দেওয়া হয় বা সিআরটি ক্রাইটেরিয়া ফুলফিল করে, তার যদি টাকা পয়সার সমস্যা না থাকে, হ্যাঁ, তাহলে কি তাকে সিআরটি ডি দিয়ে দেওয়া যায়? অবশ্যই অবশ্যই, আমার কথা হচ্ছে কি সিআরটি ডি বেটার দেন সিআরটি। আমরা সিআরটি ডি দাম বেশি বলে দিই না, কারণ সিআরটি ডি, কারণ যেসব পেশেন্ট ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, তাদের এন্ডিংটা হবে কি, মৃত্যুটা হবে কিন্তু এরিথমিয়া নিয়ে। সো এরিথমিয়া যদি হয়ে থাকে, এরিথমিয়া প্রিভেন্ট করার জন্য ডি ডেফিনেটলি প্রোটেক্টিভ। এখন এরিথমিয়া না হলে ডি এর কোনো কাজ হবে না, বাট সিআরটি কাজ হবে। তো সেক্ষেত্রে মানে সিআরটি এবং সিআরটি ডি এর মধ্যে প্রায় 5 থেকে 7 লাখ টাকা ডিফারেন্স। তো যদি কেউ যদি পারে, অবশ্যই সিআরটি ডি বেটার দেন সিআরটি। থ্যাংক ইউ। সো অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ হিসেবে যেমন হচ্ছে কি যে আইসিডি জিনিসটা কি, যেমন কোনো পেশেন্টের আমরা বলি হচ্ছে কি হার্ট অ্যাটাক করলো, হার্ট অ্যাটাক করে 3 মাস হয়ে গেল, ইজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে আছে। তো এইসব পেশেন্টের যদি সে নিচে আছে বাট তার এলবিভি প্যাটার্ন নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সিআরটি না দিয়ে তাদেরকে শুধুমাত্র আইসিডি, অর্থাৎ যদি সিআরটির ক্রাইটেরিয়া ফিল আপ না করে একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয় এবং ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35 এর নিচে থাকে, তাদের ক্ষেত্রে যাতে কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য আমরা আইসিডি ইউজ করি। আইসিডি জিনিসটা কি, সেম অ্যাজ লাইক অ্যাজ পেসমেকার, ওখানে হচ্ছে ডিফিব্রিলেটর কয়েল থাকে, 2টা তার 3টা তার না হয়, এখানে 2টা তার হয়, অর্থাৎ পেসমেকারের একটা অ্যাসোসিয়েটেড উইথ ডিফিব্রিলেটর সহ।
এটা কেন দেওয়া হয়? তারা যেন হঠাৎ করে কার্ডিয়াক মানে সাডেন কার্ডিয়াক ডেথ না হয়, অর্থাৎ এরিথমিয়া না হয়ে মৃত্যুবরণ না করে, সেজন্য এই জিনিসটা দেওয়া হয়। সো পেসমেকার, আইসিডি, সিআরটি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আইসিডি এর প্রাইসটা কিরকম? আইসিডি প্রায় 7 লাখ টাকা। আইসিডি শুধুমাত্র আমরা তাদেরকে দিই যাদের হচ্ছে কি মানে 5 ব্রেস্ট টিস্যু আছে, অর্থাৎ হার্ট অ্যাটাকের আগে কোনো হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে। আগের হার্ট অ্যাটাক মানে ওখানে হচ্ছে কি ইসকেমিয়া হয়ে ইনজুরি হয়ে 5 ব্রেস্ট টিস্যু হয়েছে, সেই 5 ব্রেস্ট টিস্যু যে কোনো সময় এরিথমিওজেনিক হতে পারে, অর্থাৎ ওখান থেকে এরিথমিয়া ডেভেলপ করতে পারে। সেই এরিথমিয়া রিলেটেড কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য আইসিডি দেওয়া হয়। এবং আইসিডি ইন্ডিকেশন হচ্ছে যাদের ইজেকশন হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35, এবং হচ্ছে কি রিকারেন্ট প্রিভিয়াস হিস্ট্রি অফ বিএফ আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই আইসিডি একটা ইন্ডিকেশন আছে। আইসিডি তে কি পেসমেকারও আছে না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আইসিডি তো আসলে পেসমেকারের একটা সংস্করণ হচ্ছে আইসিডি। না, তাহলে আইসিডি আর সিআরটি ডির মধ্যে পার্থক্য কি? ওই যে আইসিডি 1 তার 2 তার হয়, সিআরটি 3 তার হয়। আচ্ছা, ওটা রিসিনক্রোনাস, এটা রিসিনক্রোনাস করতে পারে না, ওটা দুইটাকে একটা রিসিনক্রোনাস করে, অর্থাৎ লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল দুটাকে সিনক্রোনাস করে। আর এটা কোনো সিনক্রোনাস করে না, এটা শুধুমাত্র রাইট ভেন্ট্রিকলে থাকে, আর এটা রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল দুই জায়গায় দেওয়া হয়। আচ্ছা। প্রাইসের ডিফারেন্স অনেক হ্যাঁ, আইসিডি আর সিআরটি। একটা 15 লাখ টাকা, 12 লাখ টাকা, আর এটা 7 লাখ টাকা, 10 লাখ টাকা এরকম। ওকে, তাহলে আমরা একটু হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির দিকে যাই। এমনি প্রশ্ন করেন, আসলে এগুলো তো মানে খুব মানে আপনাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, চেম্বার ওরিয়েন্টেড কিছু থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন করে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে বলতে পারেন, আর আমরা জাস্ট একটু তো আলোচনা করি। রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করেন। ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, তাহলে আমরা একটু হাইপারট্রফির দিকে যাচ্ছি। হ্যাঁ, এই নাইস প্রেজেন্টেশন। আসলে অনেক সময় দেখা যায় প্রশ্নগুলো পরে আসে আর কি, প্রেজেন্টেশনের সময় থাকে না। না Thank you. না